ছোট ছোট বাঁদরের বাচ্চা, কি মিষ্টি দেখতে লাগছে এদেরকে। রেড ঘোস্ট ক্র্যাব, যেটাকে বলা হয় ভূত কাঁকড়া। না এটা কি দিচ্ছ গো? সাবাস, সাইজটা দেখেছো? ও সাইজটা দেখেই জল চলে আসছে। শেষ পাতে মটন কষা। তাহলে দেখতেই পাচ্ছ ক্যানিং স্টেশনের ভিড়টা, মনে হচ্ছে কলকাতায় একটা লোক নেই, সবাই সুন্দরবনে ঘুরতে এসছে এই মুহূর্তে বর্ষায় ইলিশ উৎসবে। মাছ জলের মধ্যে, মানে এখানে বোট থামিয়ে ওই বোট থেকে এই বোটে কিন্তু লোক ট্রান্সফার হচ্ছে। এটা কিন্তু মানে অন্যরকম একটা অনুভূতি এই জায়গাটা। জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে না দিতে পারবে, একটা সাইকোলজিক্যাল বেরিয়ার। সুন্দরবন পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে অন্যতম। এই সুন্দরবন 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। আর সুন্দরবনে আসলে তোমরা অবশ্যই এই বিস্তীর্ণ জলরাশি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে বাধ্য হবে। আর যদি বর্ষাকালে তোমরা সুন্দরবনে ঘুরতে আসো তাহলে জমিয়ে ইলিশ উৎসবের আনন্দ উপভোগ করতে পারবে। সাথে থাকছে নানা রকমের ইলিশের পদ। আর এই 2-3 দিন সুন্দরবন ভ্রমণের খরচ কত হবে বা কোন ট্রাভেলসের সাথে তোমরা ঘুরতে আসবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি এই মুহূর্তে আছি, দেখতেই পাচ্ছ, শিয়ালদা স্টেশনের বাইরের অংশে। আর আজকে 1 আগস্ট 2025, এখন বাজে 7:10 বাকি সকালবেলা। আর এখান থেকে আজকে আমার যাত্রা শুরু হচ্ছে সুন্দরবনের। সুন্দরবন আমি এই নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি, তবে ইলিশ উৎসবে কিন্তু প্রথমবার যাচ্ছি। হ্যাঁ, কলকাতা জুড়ে এখন দুর্গাপুজোর মরশুম, আর দুর্গাপুজোর ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে দেখতেই পাচ্ছ। বাট তার মাঝখানে একটু নিজের ফ্রেশনেসের জন্য এই সুন্দরবনের ট্যুরটা আমি করছি। আশা করবো তোমরা এই ভিডিওটাকে সাপোর্ট করবে গত বছরের ভিডিওটার মতোই। আর হ্যাঁ, সুন্দরবনে এখন সত্যি কথা বলতে প্রচুর ট্রাভেলার হয়ে গেছে, আর প্রচুর দামে কিন্তু বিভিন্ন রকমের যে ট্রাভেল এখন হয়। তবে আমি তোমাদেরকে যেইভাবে দেখাবো এবং যে ট্রাভেলের সাথে তোমাদেরকে ঘোরাবো আজকে, তোমরা কিন্তু চাইলে এনাদের সাথে ঘুরতে পারো, তোমাদের অনেক টাকা কিন্তু কমে হয়ে যাবে। আর অনেক ভালো সার্ভিস দেয় তারা। সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে, দেখতে থাকো। শিয়ালদা স্টেশনের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বেশ ভালো ভিড় আছে সকাল সকাল। অনেকে যাচ্ছে কাজে আর অনেকে আমাদের মতো ঘুরতে যাচ্ছে। আর এই হচ্ছে সাউথ ডিভিশন, এখান থেকেই আমাদের ক্যানিং লোকাল সেটা কিন্তু ছাড়বে একটু পরেই, মানে এখন তো 7টা মোটামুটি বাজে। আর আমাদের ক্যানিং লোকাল কিন্তু আছে 7:42, ওই ট্রেনটা করেই আমরা কিন্তু যাব। আর টিকিট কিন্তু কেটে নিয়েছি 10 টাকা করে প্রতিজন ভাড়া, শিয়ালদা থেকে ক্যানিং। ফাইনালি আমাদের ট্রেন কিন্তু 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ওই ট্রেন ঢুকছে ক্যানিং লোকাল। আর আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে স্টেশনে, আর সবাই মোটামুটি বুঝতে পারছি এখানে সুন্দরবনেই যাচ্ছে। 9টা বাজে, এখন নামলাম হচ্ছে ক্যানিং স্টেশনে। দেখতেই পাচ্ছি ক্যানিং স্টেশনের ভিড়টা, মনে হচ্ছে কলকাতায় একটা লোক নেই, সবাই সুন্দরবনেই ঘুরতে এসছে এই মুহূর্তে বর্ষায় ইলিশ উৎসবে। তো যাই হোক, এখান থেকেই মোটামুটি যত ট্রাভেলার আছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে তাদের নিজস্ব প্ল্যাকার্ড নিয়ে, এবং যে যার ট্রাভেলারের সাথে আসবে সেখান থেকেই কিন্তু তোমরা এখানে মানে অটো করে চলে যাবে হচ্ছে ঘাটে, মানে লঞ্চ ঘাটে। এই যে আমরা এখন অটো করে যাচ্ছি, আর এখন মাতলা নদীর ওপর থেকে কিন্তু আমরা ক্রস করছি। এটা হচ্ছে মাতলা নদী। আর এখান থেকে মানে ক্যানিং স্টেশন থেকে সোনাখালী ঘাট হচ্ছে 17 কিলোমিটার, মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে তোমাদের অটোতে। ফাইনালি আমরা চলে এসেছি সোনাখালী ঘাটে। দেখতে পাচ্ছ প্রচুর বোট দাঁড়িয়ে আছে আলাদা আলাদা ট্রাভেলারের, এবং অবশ্যই আমাদের যে বোট সেটা হচ্ছে ঠিক ওই দিকে যে বোটটা দাঁড়িয়ে আছে সাগরদূত, সেই বোটে করেই কিন্তু আমরা এখন 2-3 দিনের এই সুন্দরবন ভ্রমণটা কিন্তু করব। বোটে ওঠার সাথে সাথেই এখানে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো প্রত্যেককে। লঞ্চ বা নৌকা যেভাবেই বলো সেটা কিন্তু ছাড়ছে, আর প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন লঞ্চে কিন্তু উঠছে, দেখতে পাচ্ছ। অলরেডি লঞ্চে উঠতে না উঠতেই কিন্তু ব্রেকফাস্টে চলে এসছে লুচি, মিষ্টি আর আলুর দম। এটা কিন্তু আনলিমিটেড খাবার দাবার, মানে সুন্দরবন মানেই কিন্তু আনলিমিটেড খাবার দাবার। আর এই হচ্ছে আমাদের লঞ্চের ইন্টারফেসটা, মানে সামনের দিকটা এরকম লাগছে। সামনে চাইলে এখানে তোমরা বসতে পারো, বসে এনজয় করতে পারো ভিউটা। লঞ্চের পিছনের দিকটা কিন্তু ঠিক এরকম, এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা আছে। সমস্ত মানুষ দেখতে পাচ্ছে এখানে দাঁড়িয়ে বসে ব্রেকফাস্ট করছে। এই মুহূর্তে ব্রেকফাস্ট কিন্তু শুরু হয়ে গেছে। বোটের পিছন দিকে কিন্তু রান্না বান্নার কাজকর্ম চলছে। আপাতত এখানে দেখতে পাচ্ছি মাছ ভাজার কাজ চলছে, একটু পরেই সেগুলো সার্ভ করা হবে আমাদেরকে। আর সবাই এখানে মোটামুটি বসে আনন্দ উপভোগ, মানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আর আমরাও যদি দেখি, এই সুন্দরবনে আসার কারণ হচ্ছে এই বিস্তীর্ণ জলরাশির মধ্যে দুপাশে এই ধরনের জঙ্গল দেখতে দেখতে, বিভিন্ন রকমের পাখি দেখতে দেখতে এগিয়ে যাওয়া, আর তার সাথে প্রচুর খাওয়া দাওয়া। ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই চলে এসছে আবারও আমোদি মাছ ভাজা। অলরেডি মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আমি এখনো নিয়ে নটাঙ্কি করে যাচ্ছি।
বাট অমিত কেমন লাগলো, মানে কেমন লাগছে অ্যাকচুয়ালি? আমি তো খাইনি মাছ, আমার মাছটা ও খাচ্ছে, তাই এতক্ষণ ধরে খাচ্ছি। হ্যাঁ ঠিকই বলেছে, ওর মাছটা আমিই খাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গোসাবায় এসে কিন্তু লঞ্চ দাঁড়ালো, আর এখন সবাই আস্তে আস্তে কিন্তু নামছে। আর এরপরে আমরা এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো দেখতে। গোসাবাতে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো হ্যামিল্টন বাংলো। এই বাংলোটায় অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস জড়িয়ে আছে। জায়গাটা কিন্তু বেশ নিলিবিলি একটি জায়গা। স্পেশালি এটা যদি দেখো, এর যে নিচে যে পিলারগুলো আছে এগুলো কিন্তু একদম কাঠের তৈরি, মানে সেই তখনকার আমলে তৈরি, এখনো কিন্তু মাথা তুলে দাঁড়িয়ে আছে। মানে কতটা মজবুত, কতটা পিওর এই কাঠগুলো সেটাই বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, পুরো একদম সবুজে ঘেরা জায়গা। বেকন বাংলোর সামনে চলে এসেছি, আর সামনে একটা বিশাল ভিড় আছে, আর তেমন গরম। আর এই বেকন বাংলায় ঢোকার জন্য 10 টাকা করে টিকিট লাগছে, এন্ট্রি ফ্রি। তবে গত বছর কিন্তু 5 টাকা ছিল, এবারে 5 টাকা বেড়েছে দেখছি। সামনে কিন্তু ডাবের জল থেকে শুরু করে আখের রসের গাড়ি সমস্ত কিছু এখানে আছে, কারণ এত গরম এগুলো খুবই প্রয়োজন। চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে বেকন বাংলো আছে এবং চারিদিকটা বেশ মানে গাছগাছড়া দিয়ে ভর্তি, স্পেশালি গার্ডেনিং করা। এখানে আমাদের রবি ঠাকুরের একটি মূর্তি আছে, এবং এইখানেও যদি দেখো রবি ঠাকুর এবং বেকন সাহেব কিন্তু বসে আলাপচারিতা করছিলেন, মানে গল্প করছিলেন। সেই মুহূর্তটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে স্পেশালি। আর প্রচুর মানুষ এই বাংলার ভেতরে ঢুকছে। আমি আপাতত এবারে আর ঢুকছে না, কারণ গতবারে দেখিয়েছি। স্পেশালি কিছু নেই, একটা কাঠের এটা বাড়ি, মানে কাঠের বাংলো টাইপের। আর এখানে এবারে যেটা নতুন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ঝর্ণাটা। আমি কিন্তু স্পেশালি এইবারে নতুন দেখতে পাচ্ছি, গতবার অ্যাকচুয়ালি ছিল না এইটা। আর এই জায়গাটা যদি দেখো তাহলে বেশ কিছু ওই দোলনা থেকে শুরু করে চড়ার ছোটখাটো জিনিসপত্র আছে। আর ওভারঅল ওইদিকে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি এখানকার আদিবাসী মূর্তি এখানে রাখা আছে। ওভারঅল বেশ সুন্দর একটা কিন্তু জায়গা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেনেন্স করে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো দেখার পরে এবার আমরা কিন্তু চলে এসেছি ঘাটে। এখানে অলরেডি এবারে কিন্তু উঠবো। এরপরে শুরু হবে জমিয়ে সেই ইলিশ উৎসবের মেন যেটা ব্যাপার, ইলিশ খাওয়া দাওয়া, মানে লাঞ্চ শুরু হবে। বাট যেটা অ্যাকচুয়ালি মেন সমস্যাটা একটু তুই বলে দে। প্রচন্ড গরম অ্যাকচুয়ালি, গতকাল এখানে খুব বৃষ্টি হচ্ছিল, কলকাতায় এমনি বৃষ্টি, বাট এখানে অল অফ আ সাডেন আজকে এত হিউমিডিটি, এটা বলে বোঝাতে পারবো না, মানে আনবিয়ারেবল কাইন্ড অফ। প্রচন্ড পরিমাণে গরম, মানে অস্বস্তিকর গরম অ্যাকচুয়ালি। তো দেখা যাক, এটাকে তো মানিয়ে নিতেই হবে, কিছু করারও নেই। বোটে ওঠার পরেই লাঞ্চ কিন্তু শুরু হয়ে গেছে। দাদা এখানে সবাইকে সার্ভ করতে শুরু করে দিয়েছে খাবার দাবার। অলরেডি দুপুরের লাঞ্চ শুরু হয়ে গেছে, ভাত, তারপরে চলে এলো ডাল। আর সমস্ত খাবার কিন্তু এখনো পর্যন্ত গরম আছে, মানে ভাতটা কিন্তু একদম গরম। ডাল ভাত ভাজার পরে এখন চলে এসছে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তুই খাস না? না, আমাকে ডাকতে পারেন। এ কিছু ছাড়ছে না, মানুষের মাথা খেতে ভালোবাসিস? ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের মাথা, মানুষের মাথা আসবে না। যাই হোক, না ইলিশ। ঠিক আছে, যাই হোক। আর তোর কেমন লাগছে? এটা কি দিচ্ছ গো? ইলিশ সাবাস, সাইজ তো দেখেছো? ফুড ব্লগারের মতন বলবো, সাইজটা দেখেই জল চলে আসছে মুখে। আপাতত থাকুক, যদি লাগে কিছু বক্তব্য ইলিশ মাছটা দেখে? আমার ইলিশ খাঁচাগুলো খেয়ে আমি এত ভালো আবার ডিম সমেত এসছে। আবার ডিম সমেত এসছে, ডিমটা আমি নিয়ে নেবো। মার্কেট হচ্ছে ডিম নিয়ে, ইলিশ নিয়ে কোনো কারাকারি হবে না, এখন আমার ফুল এনার্জি। যাই হোক, চলো শুরু করা যাক, কেন এটা বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। ইলিশ মাছ খাওয়ার পরে চলে এসছে কিন্তু একদম ফ্রেশ পাবদা মাছ। আর এখানে যে মাছগুলো আমরা খাচ্ছি এখনো পর্যন্ত সবকটাই কিন্তু ফ্রেশ, কি বল? সবকটা ফ্রেশ। আর রান্না কিন্তু দুর্দান্ত, মানে গতবারও যখন এসেছিলাম রান্না খুব ভালো ছিল, এবারেও কিন্তু সেম, রান্নার কোয়ালিটি ব্যাপক ছিল। লাঞ্চ করার পর তোমরা চাইলে বোটের নিচে এসে এই যে বিছানা আছে তোমরা এখানে রেস্ট নিতে পারো, বা এখানে বসে বসে ভিউ এনজয় করতে পারো। আপাতত দেখতে পাচ্ছি ওই দূরে কিন্তু বেশ ভালো মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টিটা দরকার একটু, এত গরম, বৃষ্টিটা খুব প্রয়োজন। আর এখান থেকে তোমরা ভিউ দেখতে পারো, মোটামুটি জাহাজ, ট্রলার, নৌকা এইসব যাচ্ছে, মাছ ধরার বিভিন্ন রকম সব জায়গা জিনিসপত্র যাচ্ছে দেখতে পাচ্ছ। আর বাকি সব তো বিস্তর জলরাশি। আর লাঞ্চ শেষে কিছুক্ষণের মধ্যে, মোটামুটি 15-20 মিনিট পরেই কিন্তু ফল চলে আসবে। আজকে কিন্তু পেয়ারা দিয়েছে। এখানেই সব বোট এসে থামছে আজকে প্রথম দিনে। এখন বিকেল মোটামুটি 3:30টার মতো বাজে। আর আজকে এইখানে পাখিরালয়তে আমাদের রাত্রিবাস হতে চলেছে। আর এর একদম সামনেই যদি আমরা দেখি তাহলে এখানে একটি বনবিবির মন্দির আমরা দেখতে পাচ্ছি। গত বছর আমি জানি না, খেয়াল নেই এখানে বনবিবির মন্দিরটা ছিল কিনা, তবে এবছর কিন্তু দেখতে পাচ্ছি মন্দিরটা। এটাই হচ্ছে এখানকার লোকাল দেবী। ঘাট থেকে ভ্যানে করে সোজা চলে এলাম আজকের আমার গন্তব্যস্থল, মানে রাত্রি গন্তব্যস্থল, রাত্রে থাকার অভিনন্দন হোটেল। আর এখানেই গত বছর মনে আছে খাবার দাবার খাওয়ার জন্য এখানে এসেছিলাম, আর হোটেলটা অন্য ছিল। এই বছর কিন্তু এখানেই থাকার ব্যবস্থা করা হয়েছে।
জায়গাটা যদি দেখো একটা পুকুর টাইপের আছে, আর পুরোটাই কিন্তু গাছগাছালিতে পুরো ঘেরা। আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 107 নম্বর রুম। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখান থেকেই সেটা দেখে বোঝা যাচ্ছে। আর দুটো ডাবল বেড আছে, মানে দুজন করে এই বেডে তোমরা থাকতে পারবে। টোটাল 4 জনের, আজকে আমরা 4 বন্ধু এখানে থাকবো। রুমটা কিন্তু সত্যি নিট অ্যান্ড ক্লিন পুরো। আর এখানে একটা আয়নাও আছে। আর ওয়াশরুমটা যদি দেখো ঠিকঠাক, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি বড় নয় বাট ঠিকঠাক, মানে ইউজ করার জন্য একদম ভালো। আর এখানে একটা বেসিনও আছে দেখতে পাচ্ছি। এদিকে কি আছে দেখি ভিউটা, জানলাটা খুললে এদিক থেকে মোটামুটি এখানকার লোকাল ওয়ার বাড়ি টাড়ি আছে। সব মিলিয়ে এইরকম হচ্ছে পুরো রুমটা। সন্ধ্যে 6টা বাজে, একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যেবেলায় কি এসছে ভাই? এটা গরম গরম এগ চাউমিন। কেমন খেতে? রিঙ্কু এ তো শেষই হয়ে গেছে, অর্ধেক শেষ। যাই হোক, তো সবাইকেই মোটামুটি সার্ভ করে দিয়েছে, চলো খেয়ে নেওয়া যাক। সন্ধ্যেবেলায় টিফিন করার পরে বাইরে বেরোলাম। হোটেলটা কিন্তু এখন এরকম দেখতে লাগছে, বেশ আলো টালো জ্বলছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। আর এদিকটা পুকুর টুকুর আছে, সব মিলিয়ে বেশ ভালো পরিবেশ এই মুহূর্তে। এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো, মানে দুপুরের থেকে অন্তত বেটার। দেখা যাক বৃষ্টি হয় কিনা রাতের দিকে। তবে হ্যাঁ, আগামীকাল মানে সেকেন্ড ডে কিন্তু মেন দিন এই সুন্দরবন ভ্রমণের, সেটা তো দেখাবো, এই ভিডিওতেই থাকবে। তবে হ্যাঁ, এক্ষুনি শুরু হবে এখানকার যে মানে আদিবাসী নৃত্য বা এখানকার লোকাল যে ডান্স, সেটা কিন্তু তোমাদেরকে ছোট্ট করে দেখাবো, চলো। রাত 9টা বাজে, অলরেডি ডিনার কিন্তু স্টার্ট হয়ে গেছে। ভাত, ডাল, আলু ভাজা, বাঙালির প্রিয় খাবার চলে এসেছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আজকের লাইমলাইটের মেনু আর কি বলা যেতে পারে, সেটা হচ্ছে মাটন। চলে এসছে শেষ পাতে মাটন কষা। চলো শুরু করা যাক খাওয়া। গুড মর্নিং ফ্রম সুন্দরবন ডে 2। আজকে দ্বিতীয় দিন আমাদের সুন্দরবন ভ্রমণের। আর আজকেই কিন্তু মেজর দিন। আজকেই অনেক কিছু দেখানোর আছে, প্রচুর ওয়াচ টাওয়ার দেখানোর আছে এবং সেগুলো দেখাবো। আশা করছি ওয়েদার ভালোই থাকবে, মানে কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে প্রচুর। আপাতত এখানকার আশেপাশে পরিবেশ দেখে সেটাই মনে হচ্ছে। তো ওয়েদারটা ভালো থাকলে দেখা যাক সব কিছুই ভালোভাবে দেখাতে পারবো। বাকি চলো, সকালটা শুরু হলো তো মোটামুটি চা আর বিস্কিট দিয়ে, তারপরে একদম স্নান করে রেডি হয়ে গেছি। আর একটু পরে কিন্তু আমরা লঞ্চে উঠবো। একদম সাত সকালে চলে এসেছি পাখিরালয় ঘাটে। ওইটা হচ্ছে পাখিরালয় ঘাট, ওখান থেকেই আজকে লঞ্চ ছাড়বে, মানে কালকে যেখানে নামিয়েছিল আমাদেরকে। এখন মোটামুটি 7:05 মতো বাজে। পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে এখন ওয়েদারটা কিন্তু ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর বাকি দেখতে পাচ্ছ প্রচুর বোট এই জলে এখন ভাসছে এবং এই মুহূর্তে ওইখানে দেখো প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে যে যার নিজ বোটে উঠছে। আমাদের এখনো বোট দেয়নি, তো আমরাও একটু পরে কিন্তু বোটে উঠে যাব। আমাদের বোট কিন্তু দিয়ে দিয়েছে, এই হচ্ছে আমাদের বোট সাগর দূত। আর আমাদের বোটের যাত্রীরা সব কিন্তু উঠছেন। অ্যাকচুয়ালি এইরকম জায়গাগুলো থেকে একটু বয়স্ক যারা আছেন তাদের উঠতে একটু সমস্যা হচ্ছে, মানে এটা গতবারেও আমি দেখেছি, বাট এবারেও সেটা দেখছি। বাকি তো ঠিক আছে এমনি। আর সমস্ত যাত্রীরা কিন্তু এক এক করে উঠছেন। এবার আস্তে আস্তে কিন্তু এরপরে বোট ছেড়ে দেবে। এখন মোটামুটি দেখতে গেলে 7:30 মতো বাজে। আজকের দ্বিতীয় দিনের ফার্স্ট হল্ট, এখন মোটামুটি বাজে 8:10 বাকি। আমরা এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে। এখান থেকেই মানে আজকের যাত্রা শুরু হলো আমাদের। জায়গাগুলো দেখো গাছগাছালিতে ভর্তি এবং মানে এই যে শ্বাসমূল দেখা যাচ্ছে এখান থেকে এরকম জায়গা থেকে কিন্তু সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘ যে এদিক থেকে ওদিকে লাফ মারে, এরকম জায়গাগুলোই থাকে সেগুলো। ঢোকার আগেই এখানে ঘাটেই দেখতে পাচ্ছি ছোট ছোট বাঁদরের বাচ্চা, কি মিষ্টি দেখতে লাগছে এদেরকে, নিজেদের মতো পাতা খাচ্ছে, খেলছে, দেখো কি সুন্দর লাগছে। লাস্ট ইয়ার তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম, এবছর এসছি। আর এখানে যদি দেখো সমস্ত নিয়মাবলী আছে এই সজনেখালি ওয়াচ টাওয়ারের। এখানে কি কি রুল নিয়মাবলী সমস্ত কিছু লেখা আছে এখানে। বাকি এখানে কি কি দেখা যাবে সমস্ত কিছু এখানে ছবি আছে। তো চলো দেখা যাক কতটা কি দেখা যায়। তবে আপাতত এখানে কিন্তু প্রচুর এরকম বাঁদর দেখতে পাচ্ছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে যে কুকুরটা দেখছেন এটা কচ্ছপের ব্রিডিং পয়েন্ট। আর আমাদের ব্যাক সাইডে একটা জায়গা দেখছেন, ওইটা হচ্ছে কচ্ছপের হ্যাচিং পয়েন্ট। এখানে যে কচ্ছপটির কথা বললাম, এই কচ্ছপটির নাম হচ্ছে বালি কাটা রিভার ট্রাফিক। এটা সারা পৃথিবীতে একটা বিরল প্রজাতির কচ্ছপ। 2008-এ এই কচ্ছপের যে পরিসংখ্যান পাওয়া গিয়েছিল সারা পৃথিবীর মধ্যে মাত্র 30টা।
এই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। প্রচুর লোক কিন্তু উঠছে, আবার অনেকে দেখে নামছে, আর ভালো কিন্তু ভিড় আছে, জাস্ট দেখো। আচ্ছা, ওই দূরে যে পুকুর মতো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু মিষ্টি জলের খাড়ি তৈরি করা আছে। মানে ওখানে স্পেশালি এখানকার যারা বন্য প্রাণীরা আছে বিভিন্ন ধরনের, তারা কিন্তু মিষ্টি জলটা খেতে আসে। ন্যাচারালি কি হয়, এখানকার জল তো নোনা হয়, সেই জলটা খাওয়া যায় না, তো এখানে মিষ্টি জলটা আলাদা করে তৈরি করা হয়েছে। আর এইখান থেকে যদি তোমরা টাওয়ার থেকে উপরের ভিউটা দেখো, তাহলে কিন্তু পুরো জঙ্গলটা তোমরা দেখতে পাবে সুন্দরবনে। এই জায়গাটা দেখছো সামনে, জলাশয়টা, এখানে কিন্তু প্রচুর কুমির আছে। গতবারে আমরা শীতকালে যখন এসেছিলাম প্রচুর কুমির দেখেছিলাম অ্যাকচুয়ালি, বাট এখন কিন্তু কোনো রকম কুমির দেখতে পাচ্ছি না। বাট এর ভেতরে কিন্তু অনেক আছে কুমির, গতবারে দেখেছিলাম সেটা এই জায়গাটাতে। আর ওই সামনেটা হচ্ছে সুন্দরবনের একটা, আর এই সামনে একটা সুন্দরবনের পুরো ফুল ম্যাপ করা আছে। এই ম্যাপটাই এই গাইড বোঝাচ্ছেন এখানে লোকজনদের, পুরো ম্যাপিং করা আছে। আর এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে সুন্দরী গাছ। এই সুন্দরী গাছের নামে কিন্তু সুন্দরবনের নামকরণ হয়েছে। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখে আমরা আবার চলে এলাম বোটে, আর আমাদের বোট ছেড়ে দিয়েছে। এবার শুরু হবে আজকের ব্রেকফাস্ট। সকালবেলার কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। এই আজকে ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি নান, পুরি আর চানা মশলার মিষ্টি কিন্তু আছে। এই যে দেখো, কিন্তু এখান থেকে আধা ঘন্টা বাদে এই হলুদ লাইলন নেটটা আমরা দেখতে পাবো না। কেন নেটটা দেওয়া আছে? কারণ আমাদের অপোজিট গ্রাম আছে বললাম না, যাতে বাঘ এই জঙ্গল থেকে বেরিয়ে আসে গ্রামে না দিতে পারে। সেটা বাঘের একটা সাইকোলজিক্যাল বেরিয়ার, এটা কিছুই নয়, ও দাঁত দিয়ে বা দাঁত দিয়ে কেটে বেরিয়ে আসতে পারে। যখন বাঘ জঙ্গল থেকে গ্রামে যায়, তখন ওই বাঘকে ধরার জন্য একবার সেই লাইলন নেট ইউজ করা হয়। আজকের দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে সুদর্ণখালি, আর এখানে মোটামুটি দাঁড়ালাম। চলো ভেতর দিকে ঢোকা যাক। এখানে বেসিক্যালি গাছ আছে, বেশ কিছু প্রজাতির গাছ এখানে আমরা দেখবো, আর সেই সমস্ত জিনিস আছে। এখানে সামনে একটা বনবিবির মন্দির আছে, অ্যাকচুয়ালি গতবার এসেছিলাম সেগুলো মনে আছে। আর এখানে একটা জিনিস, এই যে দেখছো, এটা কিন্তু অ্যাবান্ডেন্ড, মানে আগে এটা ব্যবহার হতো, এখন কিন্তু এটা ব্যবহার হয় না। এখানে এটা রাখা আছে, গতবার এটা দেখেছিলাম, অনেকটা এই জাহাজ টাইপের কিছুটা দেখতে এটা। আর এই যে সুদর্ণখালি, এই সামনে হচ্ছে বনবিবির মন্দির। এখানে কিন্তু রেজিস্ট্রেশন চলছে, আর সবাই বনবিবির মন্দিরে দর্শন করছে বনবিবিকে। এই হচ্ছে সেই বনবিবির মন্দির, এখানে বনবিবির মন্দির আছে, সবাই প্রণাম করছেন এখানে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। গতবারে আমার এখনো মনে আছে এই জায়গাটা একটা নৌকা, লাইভ নৌকা তৈরি হচ্ছিল, সেটা গত বছর আমি দেখেছিলাম। আর এই যে বাঘ দেবতা মা বনবিবি সম্পর্কে এখানে কিন্তু সমস্ত মানে ডিটেলসে লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বেসিক্যালি এখানেও ওয়াচ টাওয়ার আছে, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের উপর থেকে অ্যাকচুয়ালি এই আগের যে ওয়াচ টাওয়ার থেকে তোমাদের যে ভিউটা দেখিয়েছি, সেম ভিউ। আর এই জায়গাটা দেখো, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, গাছ টাছ দেখে এখান থেকে ওয়াচ টাওয়ারে ওই সেম ভিউ, মানে মিষ্টি জলের খাড়ি আছে। আর এই জায়গাটা, এই তোমার সুন্দরবনের স্তন্যপায়ী প্রাণী সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে আছে এই ছবিটার মধ্যে। এখানে বেশ কিছু সুন্দরবনের পাখি সম্পর্কে এখানে কিন্তু লেখা আছে, নাম টাম লেখা আছে এখানে। ওভারঅল এই জায়গাটা একটুখানি বসে ছবি টবি তোলার জন্য ভালো, খারাপ না এই জায়গাটা, মানে একটু সময় কাটানো যেতেই পারে। সুন্দরবন ট্রিপে সেকেন্ড ডেতে তোমরা কিন্তু এরকম যে যার বোটে পার্সোনালি গাইড পাবে। তিনি কিন্তু এই সুন্দরবন সম্পর্কে, বাঘ সম্পর্কে, এখানকার বেশ কিছু গল্প তোমাদেরকে বলবে, এবং এই জঙ্গল সম্পর্কে অনেক কিছু তথ্য কিন্তু দেবেন। দেখতেই পাচ্ছ সামনে কিন্তু উনি গাইড করছেন সবাইকে। ব্রেকফাস্টের পরে চলে এসছে গরম গরম ভেজ পকোড়া। সুন্দরবন ইলিশ উৎসবে এসে এভাবে বাঘ দেখতে পারবো কখনো কল্পনা করিনি। বহু মানুষ বছরের পর বছর আসেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, তবে সত্যি বলতে আমাদের কপাল খুব ভালো ছিল। দ্বিতীয় দিনের একদম শেষ ডেস্টিনেশন হচ্ছে দোবাকি ক্যাম্প। এখন মোটামুটি দুপুর বাজে হচ্ছে এই 2টো মতো। আর চলো নামা যাক। এই নামা ওঠাটা একটু সমস্যার, কেননা অনেকটা দূরেই থাকে এই লঞ্চটা, বাকি একটু সাবধানে নামতে হয় সবাইকে। প্রবেশ করা যাক দোবাকি ক্যাম্পে। এই হচ্ছে জায়গাটা। অ্যাকচুয়ালি আমরা কিন্তু খাঁচার ভেতরে আছি দেখতে গেলে, আর বাকি এখানে যারা পশু পাখিরা আছে তারা কিন্তু খাঁচার বাইরে আছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর হরিণ দেখেছিলাম এখানে। আশা করছি এবারেও হরিণ দেখতে পারবো, লাল কাঁকড়া দেখতে পারবো। দেখা যাক তোমাদের দেখাতে পারি কিনা।
এই হচ্ছে পুরো জায়গাটা। এই জায়গাটাতে প্রচুর হরিণ দেখলাম, মানে দেখেছিলাম যেমনটা বললাম একটু আগে, বাট এখনো পর্যন্ত হতাশই হলাম, কারণ কোনো দিকেই হরিণের হওয়া পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। প্লাস এখানে লাল কাঁকড়াও যে খুব বেরিয়ে আছে সেটা নয়, মানে ওই টুকিটাকি বেরিয়ে আছে, খুব রেয়ার। তো জানি না, মানে হয়তো গরমের মধ্যে বা বর্ষাকালের যেই গরম তার মধ্যে হয়তো তারা বেরোয় না বা কি ব্যাপার সেটা জানি না। বাট হ্যাঁ, শীতকালে যদি তোমরা বেশি ঘুরতে আসো, সেটা এখানকার লোকাল লোক বা গাইডের থেকেও জিজ্ঞেস করলাম, শীতকালে কিন্তু প্রচুর পশু পাখি কিন্তু বেরোয় অ্যাকচুয়ালি। আর হ্যাঁ, ওই লাল কাঁকড়ার যে কথা বলছিলাম সেটা হচ্ছে এইটাই, রেড ঘোস্ট ক্র্যাব, যেটাকে বলা হয় ভূত কাঁকড়া। নামটা একটু অদ্ভুত, বাট এটাই হচ্ছে নামটা। লাল লাল জিনিসগুলো এগুলো হচ্ছে এই ঘোস্ট কাঁকড়া, যেটা এক্ষুনি তোমাকে পড়ে শোনালাম। এ দেখো নড়ছে, হালকা হালকা করে নড়ছে, গর্তে ঢুকছে। দেখো একটা গর্তে ঢুকার চেষ্টা করছে আর কি। তো জুম করে দেখাচ্ছে, একটু ফেটে যাচ্ছে হয়তো, মানে তো একটুখানি মানিয়ে নাও। বাট দারুণ লাগছে এই ব্যাপারগুলো দেখতে। বাট গতবারে বেশি দেখেছিলাম। এটা হচ্ছে দোবাকি ওয়াচ টাওয়ার, এখন আমরা আছি। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, খুব একটা বড় নয়, মোটামুটি ছোটখাটোই ওয়াচ টাওয়ার। তবে হ্যাঁ, এই জায়গাটা থেকেও ভিউটা মোটামুটি পুরো ওই বনাঞ্চলটা দেখা যাচ্ছে। আর বিস্তীর্ণ জলরাশি আমরা ওই পাশটা দেখতে পাচ্ছি। এখানটায় মিষ্টি জলের একটা খাড়ি করা হয়েছে, যেমন তোমাদের আগেগুলো বললাম। এখানে সবাই জল খেতে আসে পশু পাখিরা। এই দেখো এখান থেকে একটা গোসাপ দেখা যাচ্ছে, গড়গেল এটাকে বলছে সবাই, এখানে লোকাল সবাই গড়গেল বলছে। এইও দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার থেকে। আর লাস্ট টাইম যখন এসেছিলাম এইখানে প্রচুর হোয়াইট মানে বার্ডস আমি দেখেছিলাম, প্রচুর এখানে ছিল। দোবাকি ক্যাম্পের মোটামুটি যা দেখানো দেখিয়ে দিয়েছে, আর কিছু সেরকম নেই। আবার বলছি, লাস্ট টাইম যখন এসেছিলাম শীতকালে এসেছিলাম, তখন বেশি পশু পাখি দেখেছিলাম। এবং এই যে ফেন্সিংটা করা আছে, ফেন্সিং এর একদম এই সামনে, এইরকম সামনে একটা হরিণ ছিল, এবং সেই হরিণটাকে সবাই খাবার দিচ্ছিল। লাস্ট টাইমের এটা এক্সপিরিয়েন্স ছিল, বাট এবারে সেরকম কিছু পাচ্ছি না আপাতত দেখার মতো। আর হচ্ছে প্রপার্টিটা হচ্ছে এরকম ভেতরে এরকম লাগছে দেখতে। তো ভালো, এমনি সাধারণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে, সেটা বোঝাই যাচ্ছে। ইলিশ উৎসবে তোমরা যখন আসবে স্পেশালি, তখন কিন্তু ঝড়খালি জু যেটাকে বলা হয়, বা যেখানে বাঘ কুমির প্রচুর পাখি থাকে, রিজার্ভ থাকে, সেখানে কিন্তু এন্ট্রি থাকে না। তার কারণ সেদিকে যেতে গেলে যে জায়গাটা, মানে যে জায়গা থেকে যেতে হবে, সেখানে নাকি এই ঝড় বাতাসের একটা ব্যাপার থাকে, এখানকার লোকালরা বললো। তাই জন্য কিন্তু ওইটা এই শীতকালে আসলে মানে স্পেশালি পাওয়া যায়, শীতকালে আসলে পাওয়া যায়। মানে লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম শীতকালে, তখন কিন্তু সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এইবারে কিন্তু সেটা দেখাতে পারছি না, তার কারণ যেটা এক্ষুনি বললাম। তো আজকের এই দ্বিতীয় দিনের ট্যুর কিন্তু অলমোস্ট এখানেই শেষ হচ্ছে। এবারে বোটে উঠবো, লাঞ্চ করব, ছোট্ট করে তোমাদের সেটা দেখিয়েও দেবো কি লাঞ্চ করছি। স্পেশালি ইলিশের আইটেম থাকছে ইলিশ উৎসবে, বাকি তারপরে একদম আবার ব্যাক টু হোটেল। লাঞ্চ চলে এসছে, লাঞ্চে আপাতত ভাত ডাল আর ভাজা, কালকে যেমন ছিল সেরকমই। দেখা যাক পরবর্তীকালে কি আসে। পরবর্তী আইটেম চলে এসছে এই মুহূর্তে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তবে এটা মা দেখলে খুব বকবে, তার কারণ হচ্ছে আমি বাড়িতে খুব একটা কচু শাক খাই না, এখানে খাচ্ছি। অলরেডি এইসব করতে করতে আমার অলরেডি আলু ভাজা শেষ হয়ে গেছে। এই লোকটি নিয়ে নিয়েছে। ইলিশ কারি নাকি? দই ইলিশ। আচ্ছা, দই ইলিশ। ওকে, দই ইলিশ ফাইনালি চলে এসছে দই ইলিশ, আজকের মেন মেনু। পাতে পড়ে গেছে চিংড়ি মাছের ঝাল। চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড়। আর এভাবেই আমার জিনিসপত্রগুলো পাশের থালায় পাচার হয়ে যাচ্ছে, এই লোকটি করছেন। মানে এই জায়গাটাকে 7 পয়েন্ট বলা হয়। আর এইখানটাতে স্পেশালি আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, ঠিক এইখানেই এই যে তোলাটা, মানে এই যে মানে লঞ্চটা তুলছে এতটা পরিমাণে, এটা কিন্তু এখানেই ফিল করা যায়। বেশ ভালো একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, বাট ভালো লাগছে। মানে যারা এগুলোকে পছন্দ করে তাদের অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে। ফাইনালি এখন 5টা মতো বাজে, আমরা আবার কিন্তু ফিরে এলাম পাখিরালয়তে। আবার এখানেই কিন্তু কালকের মতো রাত্রি যাপন করব। চলো, আপাতত আজকের এই সারাদিনের ট্যুরটা শেষ হলো এখানে। সন্ধ্যাবেলা কিন্তু এখানে চিকেন পকোড়া দেওয়া হয়েছে স্ন্যাক্স হিসেবে, আর একটু আগে কফি দিয়ে গেল। আচ্ছা, আজকে সেকেন্ড ডেতে ডিনারে কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন কষা আর সাথে স্যালাড আছে। আচ্ছা, চিকেন কষা তোমরা যদি না খাও তাহলে কিন্তু এখানে ডিমেরও অপশান আছে, সেটা আগে থেকে একটু বলে দিতে হবে, তাহলে এনারা কিন্তু রেডি করে দেবে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। আজকে তৃতীয় দিন এই ট্রিপের এবং অন্তিম দিন। এখন সকাল বাজে 7:40। আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের হোটেল ছাড়ছি। আমাদের হোটেল ছিল অভিনন্দন, তো আজকে ছেড়ে দিলাম এই মুহূর্তে, হোটেল চেক আউট হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি আবার সেই পাখিরালয় ঘাটে। আর আজকের ট্রিপটা কিন্তু যেটা আছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট থাকবে। ব্রেকফাস্টের পরে আমাদের নিয়ে যাওয়া হবে সম্ভবত লোকনাথ বাবার মন্দিরে, যেটা গত বছর আমি ভিজিট করেছিলাম। সেখানের পরে কিন্তু তারপর লাঞ্চ থাকবে। লাঞ্চের পরে কিন্তু আবার আমাদেরকে একদম যে প্রথম দিন যেখান থেকে উঠেছিলাম সোনাখালী ঘাট, সেখানে কিন্তু ড্রপ করবে। তো এটাই হচ্ছে ট্রিপ। তারপর ড্রপ করার পরে সেখান থেকে অটো করে আমাদেরকে ক্যানিং স্টেশনে ছেড়ে দেবে। তো ক্যানিং টু ক্যানিং
এই ট্রিপের মানে প্যাকেজের ভাড়া পড়ছে কিন্তু 3200 টাকা করে। আর অবশ্যই তোমাদের এই প্যাকেজটা অন্যান্য অনেক এখানে ট্রাভেলস থাকলেও এনাদের যে প্যাকেজের কস্ট এবং এখানে যে কোয়ালিটি মেনটেন করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখার মতো। তো আমি অবশ্যই এইটুকু বলবো যে সুন্দরবন ট্রিপটা যদি তোমরা করো তাহলে অবশ্যই আমি এটুকু তোমাদের সাজেস্ট করতে চাই যে সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে তোমরা যদি করো তাহলে আশা করি তোমাদের ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাবে বাড়িতে। তৃতীয় দিনে এখানে লুচি আর ছোলার ডাল কিন্তু সার্ভ করা হলো সকালের ব্রেকফাস্টে। আজকে এতটাই উথাল পাতাল করছে জল এখানে দেখতে পাচ্ছ, আর ওই যে নৌকার নৌকা আমরা দেখতে পাচ্ছি এতটাই মানে জোরে স্রোত চলছে, প্রায় হাওয়া বইছে, এই নৌকাটা কিন্তু এগোতে পারছে না। মানে কিরকম মানে বুঝে নাও তাহলে কতটা হাওয়ার স্রোত হতে পারে, জলের স্রোত হতে পারে। এই দাদা কিন্তু তাই বলে। দাদা কি বলো একটু, দাদা কি বললে একটু বলো। হাওয়ায় আগাতে পারছে না, দাম থেকে কোনো মতে আগাতে পারছে না বলে ওদের নৌকাটা চড়ার উপর। আচ্ছা, তো মানে এই হচ্ছে মানে ব্যাপারটা। এখন বাজে মোটামুটি 9:25 মতো। আজকে তৃতীয় দিনের মানে অন্তিম দিনের শেষ। আজকে যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। আজকে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে, অ্যাকচুয়ালি প্রচুর হাওয়া দিচ্ছে এতটাই। তো মানে চলো একটুখানি এই দিক থেকে গ্রামের পথ ধরে গতবারে লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হয়। তো ভালোই লেগেছিল। এবারে দেখা যাক কেমন কি লাগে বা কেমন কি পরিবেশ, কিছু চেঞ্জ হয়েছে কিনা একটু দেখবো সেটা। বাকি সব তো ঠিকই আছে আপাতত। ওপর থেকে কিন্তু এরকম দেখতে লাগছে জায়গাটা। এই হচ্ছে মন্দির যাওয়া সেই রাস্তাটা, একদম যে গ্রামের যে পরিবেশ থাকে সেই ইটের রাস্তা, দুপাশে গাছ, একটা অন্যরকম একটা কিন্তু ফিল দেবে তোমার এখানটায়। আর একটুখানি গেলেই একটা ধান ক্ষেত মতো আছে, সেখানেই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা। জায়গাটা কিন্তু বেশ ভালো। এই চারপাশটা কিন্তু ধান ক্ষেত পুরোটাই। এখন হয়তো কিছুটা বোঝা যাচ্ছে না, কারণ লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু প্রচুর ধান হয়েছিল, তাই জন্য সেই জায়গাটা দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগছিল। এখন দেখতে পাচ্ছি এই বৃষ্টির জন্য পুরো জায়গাটা জলে পুরো টইটুম্বুর মানে পরিপূর্ণ হয়ে গেছে। তো সেই কারণে ধানগুলো মানে বোঝা যাচ্ছে না, জাস্ট দেখতেই পাচ্ছি পেছনে এই ধান ক্ষেত এগুলো সব। তো আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু কাঁচা রাস্তা ছিল, কিন্তু মানে দেখতে পাচ্ছি এখানে পাকা রাস্তা করে দিয়েছে এটা। আর একদম সামনেই হচ্ছে এই লোকনাথ বাবার আশ্রম বা মন্দির যেটাই বলো না কেন, এটাই হচ্ছে সেই লোকনাথ বাবার মন্দিরটা। চলো ছোট্ট করে একটু দেখিয়ে দিই তোমাদের। এরকম দেখতে লাগছে আপাতত, বেশ নির্জন একটা পরিবেশ। এখানে বাবা লোকনাথের একটি ছবি আমি দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু মাটির ঘর, ওপরটা অ্যাসবেস্টার দেওয়া। এই মাটির ঘরগুলো কিন্তু দেখলেই একটা অন্যরকম একটা ব্যাপার আসে। মানে আমরা যতই কলকাতা শহরের সেই ব্যাপারগুলো থাকি না কেন, এই গ্রামের দিকে আসলে কিন্তু এই মাটির ঘরগুলো দেখলে বেশ ভালো লাগে। আর এই হচ্ছে মেন মন্দির। এখানে দেখো জয় বাবা লোকনাথ, বেশ কিছু এখানে লেখা আছে, আগামী বছর বাবার মন্দির উন্নতি করবে, বিভিন্ন রকম জিনিসপত্র লেখা আছে, তোমরা পড়তেই পারছো সেটা। বিশেষ অনুরোধ এখানে একটা কিছু লেখা আছে। বাকি যদি দেখো এই হচ্ছে মন্দিরটা, এর উপরটা কিন্তু খড়ের গাঁদা দিয়ে পুরো এটা সেট করা হয়েছে, এবং এটাও কিন্তু মাটির পুরোটাই। এই হচ্ছে বাবা লোকনাথের এখানে ছবি আছে, সেখানে কিন্তু ছবি পুজো হয়। ডে 3-তে আজকের লাস্ট লাঞ্চ এখানে ইলিশ বিরিয়ানি, এই যে ইলিশ বিরিয়ানি, মাছের সাইজটা দেখতেই পাচ্ছ, আর তার সাথে আছে চিকেন কষা, মোটামুটি সার্ভ করা হয়ে গেছে। আর আজকের বাইরের অংশটা দেখো বেশ ভালো, রোদ নেই খুব একটা, হাওয়া দিচ্ছে। চলো শুরু করা যাক। লাঞ্চ করতে করতেই আমাদের বোট রওনা দিল সোনাখালির উদ্দেশ্যে। আর 2-3 দিন সুন্দরবনের ভ্রমণ শেষ হলে এখানেই ফাইনালি এখন 1:30 মতো বাজে, আর এখন আমরা নামলাম হচ্ছে সোনাখালি ঘাটে। আর এই হচ্ছে আমাদের বোট। এখন সবাই এখান থেকে কিন্তু আবার সেই ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দেবো। এনাদেরই কিন্তু অটো থেকে, মানে ক্যানিং টু ক্যানিং। আমি ভাড়া এর আগে মেনশন করে দিয়েছি, আরও একবার বলে দিচ্ছি, এই ট্রিপের মানে 2-3 দিন সুন্দরবনের এই ট্রিপের কিন্তু ভাড়া পড়বে 3200 টাকা। তো অবশ্যই এই টাকায় সমস্ত প্যাকেজ কিন্তু ইনক্লুড থাকছে। অবশ্যই আজকের এই ভিডিওটা ইলিশ উৎসব সুন্দরবনের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত কিছু যেগুলো করতে হয় তোমরা করে দিও। বাকি আমার চ্যানেলে দুর্গাপুজোর প্রচুর ভিডিও আসে, এবং প্রত্যেক বছরের মধ্যে এবারও আসতে চলেছে, সেগুলো তোমরা অবশ্যই সাপোর্ট করো, এবং তারপরে যেমন ট্রাভেলের ভিডিও আসতে থাকবে সেরকম কিন্তু আসবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।